স্বাস্থ্য অধিদপ্তরের শত কোটি টাকা নয় ছয়ের একের পর এক প্রমাণ। অস্তিত্বহীন প্রতিষ্ঠান লুটে নিয়েছে ৯ কোটি টাকা। পড়ে আছে ২ লাখ পিস মানহীন মাস্ক। এবং ইংলিশ মিডিয়াম স্কুলে ফি দিতে না পারলে বন্ধ করে দেয়া হচ্ছে অনলাইন ক্লাস। চাপে অভিভাবকরা, অভিযোগ প্রমাণ হলে নিবন্ধন বাতিলের হুঁশিয়ারি বোর্ডের। সময় সংবাদের সঙ্গে আছি আমি তোহা খান। এই মুহূর্তে কক্সবাজারে আছেন রিপোর্টার সেলিয়া সুলতান। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। সেলিয়া, গত ৩১শে জুলাই অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যাকাণ্ডের যে মামলাটি হয়েছে, সে মামলার যে ৩ জন আসামি ওসি প্রদীপ, লিয়াকত এবং নন্দদুলাল, তাদেরকে আজ দুপুরের পর নিয়ে আসা হয়েছে আদালতে। তার আগে কিন্তু তাদের বিশেষ করে শারীরিক অবস্থা পরীক্ষা নিরীক্ষার জন্য স্বাভাবিক প্রক্রিয়ার প্রেক্ষিতেই কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে পরীক্ষা নিরীক্ষার পর তাদেরকে এখানে নিয়ে আসা হয় আদালত প্রাঙ্গণে, এবং সেখান থেকে তাদেরকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু আদালতে তোলা হয়। এবং দুপক্ষের যে আইনজীবী, তাদের কথা যদি আজকে বলতে হয়, আজকের দিনটি কিছুটা ভিন্ন বলা যেতে পারে। কারণ প্রদীপ, লিয়াকত এবং নন্দদুলালের পক্ষে যে বাঘা বাঘা আইনজীবীরা এসে দাঁড়িয়েছিলেন, এবং প্রদীপের পক্ষে বিশেষ করে 7 জন আইনজীবী দাঁড়িয়েছিলেন চট্টগ্রাম থেকে এসে। এবং গতকালই কিন্তু তারা 2টি পিটিশন এখানে দাখিল করেন। একটি রিমান্ড মঞ্জুর যেন না করা হয় সেটির আবেদন তারা করেছিলেন। অন্যদিকে কিন্তু তারা জামিন আবেদনও করেছিলেন। শেষ পর্যন্ত কিন্তু বিভিন্ন যুক্তি তর্ক তারা তুলে ধরেন। পুরো 7 জন আইনজীবী কিন্তু আমরা দেখেছি, জানতে পেরেছি, তারা তাদের বক্তব্য তুলে ধরেন। অন্যদিকে কিন্তু রাষ্ট্রপক্ষের যে আইনজীবী এবং রাষ্ট্রপক্ষের তদন্ত কর্মকর্তা, তারা কিন্তু একটি বিষয়ে অনড় ছিলেন যে এই ঘটনার পুরো তদন্ত, পুরো ঘটনা বুঝতে হলে, জানতে হলে এবং সামনে আসতে হলে এই রিমান্ড ছাড়া আসলে অন্য কোনো উপায় তাদের সামনে নেই। এবং তারা এই একটি জায়গাতে অনড় থেকেছেন। আপনারা জানেন, এর আগে কিন্তু এই 3 জন আসামিরই কিন্তু 2 দফায় রিমান্ড শেষ হয়েছে এবং আজকে তাদের নিয়ে আসা হয়েছিল, এবং এই নিয়ে তৃতীয়বার তাদের রিমান্ডে নিয়ে যাওয়া হয়েছে। 4 দিনের আবেদন করেছিলেন রাষ্ট্রপক্ষ। সেক্ষেত্রে আজ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ, তিনি পুরো যুক্তি তর্ক শোনার পরই কিন্তু তিনি 3 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। এবং এই পর্যন্ত যদি জানাতে হয় যে এই যে রিমান্ড আবেদনের বিষয়ে কিন্তু আসামি পক্ষ থেকে বিভিন্ন জিনিস তুলে ধরা হয়। তারা বিভিন্ন সিআরপিসির যে আইনগুলো আছে সেখানে তারা বলেছেন যে এই যে 2 দফায় যে মেয়াদে 11 দিনের আসলে রিমান্ডে থাকার কথা তারা বলেছেন, আসলে তাদেরকে তার থেকে বেশি সময় ধরে রাখা হচ্ছে, রিমান্ডের কথা বলে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু কোনো যুক্তি আসলে শেষ পর্যন্ত ধোপে টেকেনি আমরা বলতে পারি। এবং সেখানে কিন্তু বেশ কিছু উত্তপ্ত বাক্য বিনিময়ও কিন্তু আমরা হতে শুনেছি। যদিও সেই বিষয়গুলোতে আমাদেরকে বিভিন্ন বিষয়ে আসলে জানাতে যখন চাই, কোর্টের বিষয়গুলো আসলে বিশেষ করে আইনজীবীরাই জানিয়ে থাকেন, তারা কিন্তু তাদের জায়গাগুলোতে অনড়। এবং অন্যদিকে কিন্তু আসামি পক্ষ কিন্তু বলেছিলেন তারা সুপ্রিম কোর্টে যাবেন, বিশেষ করে এই যে তাদেরকে রিমান্ড মঞ্জুর করা হয়েছে সেটার ব্যাপারে অভিযোগ জানাতে। এই ছিল আজকের যে প্রেক্ষাপট অবসরপ্রাপ্ত মেজর সিনহা নিহতের ঘটনার যে মামলা, তার সর্বশেষ। কক্সবাজার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সেলিয়া সুলতান। ঠিকানাবিহীন প্রতিষ্ঠান সিম কর্পোরেশন অস্তিত্ব না থাকলেও গুরুত্ব পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি কেনাকাটায় গঠিত ERPP প্রকল্পের কাছে। মানহীন 2 লাখ পিস KN95 মাস্ক সরবরাহ করে হাতিয়ে নিয়েছে 9 কোটি টাকা। জানতে চাইলে বর্তমান পরিচালক দায় চাপান সাবেক পরিচালকের ওপর। পলাতক মালিককে খুঁজে না পেয়ে এর মধ্যে তার নামে দায়ের করা হয়েছে মামলা। ওমর ফারুকের ছবিতে রিপোর্ট এহসান জুয়েলের। প্রকল্প অফিসে দেখা গেল স্বাস্থ্যকর্মীদের জন্য কেনা 2 লাখ পিস KN95 মাস্ক পড়ে আছে গত 3 মাস ধরে। মানসম্মত নয়, আমদানি করতে নেই ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমতিপত্র, অথচ ঠিকই সিম কর্পোরেশনকে শোধ করা হয়েছে 9 কোটি টাকা। প্রতিষ্ঠানটির খোঁজে আমরা শহীদ মনির চৌধুরী সড়ক সেন্ট্রাল রোডে। বাড়ির কোথাও নেই সিম কর্পোরেশন, ভাড়াটিয়াদের রেজিস্ট্রি খাতায়ও নেই প্রতিষ্ঠানটির মালিক মোস্তফা মানোয়ার মিম নামে কোনো ব্যক্তির নাম। কোনো অফিস নেই এখানে, শুধুই অ্যাপার্টমেন্ট। মোস্তফা মানোয়ার নামে কেউ থাকে এখানে? না 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 না, এই 110 নম্বর বাড়িতে সিম কর্পোরেশন নামে একটা অফিস আছে? না, আমার কাছে এখানে কোনো তথ্য নাই, আদৌ আগে থেকেই নাই, কারণ আমি এখানে 10-12 বছর আজাবাদ আছি। অফিস খুঁজে না পেয়ে সিম কর্পোরেশনের ওয়েবসাইটে গিয়ে দেখা যায় তাদের কাজ সফটওয়্যার ডেভেলপ ও LED বাল্ব সরবরাহ করা। সেখানে তাদের কাজের বিবরণের পাশাপাশি রিভিউতে বাণিজ্য মন্ত্রী সহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তির ছবি ব্যবহার করা হয়েছে। আগের ঠিকানার পাশাপাশি দেয়া আছে
রাজধানীর পল্লবীতে অন্য একটি কর্পোরেট অফিসের ঠিকানা। সেটি খুঁজতে গিয়ে দেখা গেল এই ঠিকানাটিও ভুয়া। এভিনিউ 5-এ কি ডি ব্লক? না, এভিনিউ 5 তো সি ব্লক, ডি ব্লক তো এখানে নাই। এভিনিউ 5-এ কোনো ডি ব্লক নেই। এই বিষয়ে সিম কর্পোরেশনের মালিক মোস্তফা মানোয়ারের 3টি মোবাইল নাম্বার বন্ধ পাওয়া গেছে। বর্তমান প্রকল্প পরিচালক বলছেন, চুক্তি হয়েছে আগের পরিচালকের সময়, এখন গঠন করা হচ্ছে তদন্ত কমিটি। মন্ত্রণালয় যেহেতু তদন্ত কমিটি করছে, তো এখানে এরপর আর আমাদের তো নিজস্ব তদন্ত করার কোনো সুযোগ নেই। মেসার্স চৌধুরী ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান থেকে মাস্ক কিনে প্রকল্পে সরবরাহ করেছে সিম কর্পোরেশন। তাদের দেয়া এনওসিতে মান যাচাই না থাকায় এই মাস্ক ব্যবহার করলে তার দায় নেবে না বলে জানায় ওষুধ প্রশাসন। স্বাস্থ্য সরঞ্জাম আমদানির প্রয়োজনীয় কাগজপত্র নেই, কেনাকাটার আগে মানও যাচাই করা হয়নি, এমনকি চুক্তি করার আগে এসব প্রতিষ্ঠানের ঠিকানাও যাচাই করা হয়নি। স্বভাবতই প্রশ্ন উঠে, অস্তিত্বহীন এসব প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা হয়েছে কি শুধুমাত্র প্রকল্পের টাকা নয়ছয় করার জন্য? ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। সারা দেশে অনুমোদনহীন ফার্মেসি রয়েছে 1.5 লাখের বেশি। লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে প্রায় 70% ফার্মেসি। বেশিরভাগ দোকানেই নেই ফার্মাসিস্ট। তদারকির অভাবকে দায়ী করে বিশেষজ্ঞরা বলছেন, এ কারণেই বাড়ছে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের। নাজমুস সালিহের রিপোর্ট। দেশের ওষুধ বিপণনের অন্যতম বাজার রাজধানীর শাহবাগ। ঔষধ প্রশাসন অধিদপ্তরের তথ্য বলছে, এই শাহবাগেরই 70 ভাগের বেশি ফার্মেসি চলছে মেয়াদোত্তীর্ণ লাইসেন্স দিয়ে। সরেজমিনে খোঁজ নিয়ে দেখা যায়, কারো 2 বছর, কারো 3 বছর আগেই পেরিয়ে গেছে লাইসেন্সের মেয়াদ। 2 বছরের লাইসেন্স ছাড়াই ব্যবসা করছি, এখন আমি গতকাল থেকে দিছি নবায়ন করার জন্য। লাইসেন্সের ব্যাপারটা আমি শুধু জানি নবায়ন করার জন্য দেওয়া হয়েছে, ওইটা প্রক্রিয়া দিন আসছে। প্রতিটি ফার্মেসিতে বিশ্ববিদ্যালয় পাস, ডিপ্লোমা করা অথবা ঔষধ কাউন্সিলের প্রশিক্ষণপ্রাপ্ত একজন করে ফার্মাসিস্ট থাকার নিয়ম থাকলেও বাস্তবে তার প্রয়োগ নেই। আমি ফার্মাসিস্ট না, ফার্মাসিস্ট ওনারা বাড়িতে চলে গেছে। এক্সপিরিয়েন্সের উপর দিচ্ছি, যতটুকু শেখা দরকার ততটুকু শিখছি। আমি 10 পাস, এখন আমার যেমন ওষুধ সম্বন্ধে একটু ধারণা নিতেছি বা শিখতেছি। এসবের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তদারকির অভাবকে দায়ী করে বিশেষজ্ঞরা বলছেন, এর কারণে হুমকির মুখে পড়ছে জনস্বাস্থ্য। প্রেসক্রিপশন অনুযায়ী সঠিক ওষুধটা তাকে দেয়া, এটা তো একজন ফার্মাসিস্ট ছাড়া সম্ভব না। সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে জনস্বাস্থ্য একটা হুমকির সম্মুখীন হতে পারে। ফার্মেসি পরিচালনায় অনিয়মের কথা স্বীকার করে অনুমোদনহীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালনার আশ্বাস বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের। ড্রাগ লাইসেন্স এবং ফার্মাসিস্ট রেজিস্ট্রেশন দুইটারই মেয়াদ থাকতে হবে, নাইলে ওইটা অকার্যকর। এখন যদি ফার্মাসিস্টের বিরুদ্ধে অভিযোগ আসে, আমরা খতিয়ে দেখবো, দেখা সেই অনুযায়ী আইনের ধারা অনুযায়ী ব্যবস্থা হবে। ড্রাগ ও ট্রেড লাইসেন্স দোকানে প্রদর্শনের কথা থাকলেও তা মানা হচ্ছে না ফার্মেসিগুলোতে। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলা তদন্ত কর্মকর্তা কথা বলছেন কক্সবাজারে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। হ্যাঁ, এমন কি করতে চাওয়া হচ্ছে, বারবার রিমান্ড চাওয়া হচ্ছে, এটাও আপনাদেরকে বলা যাবে না ভাই, ডিসক্লোজ করা যাবে না ভাই। এটা এই জন্যই আছে, যেটা মানে বারবার নেওয়া আমাদের দরকার হচ্ছে। হ্যাঁ, যদি ওটাই যদি হতো, যদি স্বচ্ছতা যদি থাকতো, তাহলে তার আমাদের রিমান্ডের দরকার প্রয়োজন হতো না। ঠিক আছে, এটা আমরা যাচাই বাছাই করতেছি। 7 জনের রিমান্ড এখন পর্যন্ত পেন্ডিং করে আছে। হ্যাঁ, পর্যায়ক্রমে নেব, যদি প্রয়োজন মনে করি যে এটা আসলে এই জিনিসটা হলো কি যে একটা তথ্য পাওয়ার পরে আমার ডিসিশনটা চেঞ্জ হয়, এটা আমি একবারে বলতে পারতেছি না কি যে আছে। এমন যে হয় যে তাদের সামনাসামনি বসা দরকার, বসে তাদের উভয় পক্ষের বক্তব্য শোনা দরকার। এই জন্য অনেক সময় তাদেরকে মুখোমুখি করতে হয়। হ্যাঁ, আবার যদি মনে করে কি না, যেটা পেয়েছি এটা আমরা স্যাটিসফাইড, তখন আর দরকার হয় না। ঠিক আছে, একটি বিষয় হচ্ছে আজকে আদালতে তোলা হয়েছে, সেটি হচ্ছে আপনারা যে রিমান্ড আবেদন করেছেন, যতদিন পরে আপনারা রিমান্ড শুরু করেন আপনারা ততদিন থেকে কাউন্ট করেন। তার আগে হচ্ছে তাদেরকে বেশি রাখা হচ্ছে রিমান্ডের নামে কারাগারে। এই বিষয়টা আসলে এইটা সত্য না। হ্যাঁ, এটা এই যেটি বলছেন কি যে আমরা মানে আইনগতভাবে আইনত যে কয়েকদিন রিমান্ড পাওয়ার কথা, হ্যাঁ, আমরা আইন মান্য করে আমরা রিমান্ডের পিরিয়ড দিয়েছি এবং বিজ্ঞ আদালত এটা জানেন, নলেজ আছে, এই জন্যই রিমান্ডটা মঞ্জুর করেছে। যেহেতু ওই ধরনের হতো, তাহলে পরে আজকে তো রিমান্ডটা মঞ্জুর হতো না। ঠিক আছে, তদন্তকারী সংস্থা
এটা বলতে পারি যে বাকি যারা আছে তাদেরকে 2-1 দিনের মধ্যে রিমান্ডে নেওয়া হবে পর্যায়ক্রমে। হ্যাঁ, এটা আমরা নিয়ে নেবো ইনশাল্লাহ। আমরা আমাদের প্রয়োজন মতো আমরা নিব, হয়তো কাল পরশুতে 3 জনকে আমরা নিব, 2-1 দিন বলতে পারি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। এখন পর্যন্ত আসলে কিছুক্ষণ আগে তদন্ত কর্মকর্তা যিনি আছেন তিনি আমাদের সাথে কথা বলছিলেন। তিনি বিশেষ করে যে আদালতে বিভিন্ন বিষয় নিয়ে কথা হচ্ছিল, বিশেষ করে আসামি পক্ষ যে কথাগুলো বলেছেন, অভিযোগগুলো করেছেন যে তারা যে রিমান্ড আবেদন করেন এবং সেই রিমান্ড আবেদনের থেকে বেশি সময় আসলে তারা রাখেন আসামিদেরকে এবং সেটি আসলে অবৈধ, সেই বিষয়গুলো কিন্তু তারা বলছেন যে এই ধরনের কোনো কিছুই ঘটেনি এবং যদি আদালতকে এই বিষয়গুলো জানানো হয় এবং তদন্ত কতদূর অগ্রগতি সে বিষয়গুলো জানানোর পরই কিন্তু আদালত যখন আসলে সন্তুষ্ট হন তখনই কিন্তু আসলে রিমান্ডের আবেদনটি মঞ্জুর করেন। সেক্ষেত্রে কিন্তু তদন্ত কর্মকর্তা দাবি করছেন তারা আসলে আদালতকে সন্তুষ্ট করার মতো সব ধরনের বিষয়গুলো উপস্থাপন করতে পেরেছেন এবং যে মামলার যে অগ্রগতিগুলো রয়েছে সেই অগ্রগতিগুলোও কিন্তু তিনি বলছেন যে আদালতকে জানানোর পর, এবং এটি যেখানে আসলে যুক্তিসঙ্গতভাবেই তারা রিমান্ড চেয়ে পেয়েছেন এবং অন্যান্য যে আসামিরা রয়েছে তাদেরকেও আবার পর্যায়ক্রমে আবার রিমান্ডে আনা হতে পারে বলেও কিন্তু তিনি জানিয়েছেন এবং সেটি পর্যায়ক্রমেই হবে বলে আমরা এখন পর্যন্ত তার বক্তব্যের মাধ্যমে জানতে পেরেছি। এই ছিল এখন পর্যন্ত আজকে যে অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যাকাণ্ডের যে মামলাটি আসলে চলছে এবং আজকে পর্যন্ত যে আজকের প্রেক্ষাপট আদালতের তার সর্বশেষ। কক্সবাজার থেকে আবারও যুক্ত হয়েছিলেন সহকর্মী সেরিয়া সুলতানা, জানাচ্ছিলেন অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার সবশেষ খবরাখবর। করোনায় আক্রান্ত হয়ে দেশে একদিনে আরও 47 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 2211 জন রোগী। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 3,07,000-এর কাছাকাছি। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 13,741 জনের। এই পর্যন্ত মোট পরীক্ষা করা হলো 15,14,126 জনের নমুনা। 24 ঘন্টায় নতুন শনাক্ত 2,211 জন, মোট আক্রান্ত শনাক্ত 3,06,794 জন। 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 47 জনের। এ পর্যন্ত মোট মৃত্যু হলো 4,174 জন আক্রান্তের। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3,378 জন, মোট সুস্থ হয়েছেন 1,96,836 জন। করোনা মহামারীতে দেশ জুড়ে যখন মৃত্যুর মিছিল, তখন ভিন্ন চিত্র মৌলভীবাজারের খাসিয়াপুঞ্জিতে। ক্ষুদ্র এই নৃগোষ্ঠীর করোনা জয় নিয়ে রিপোর্ট দেখবেন সংবাদের শেষাংশে। করোনাকালে ইংলিশ মিডিয়াম স্কুলের বিরুদ্ধে মানবিক আচরণ না করার অভিযোগ উঠছে বারবার। স্কুলের ফি আদায়ে ছাড় দেয়া হচ্ছে না এক চুলো, আর যারা ফি দিতে পারছেন না তাদের বঞ্চিত করা হচ্ছে অনলাইন ক্লাস থেকে। এমনকি দেয়া হচ্ছে ভর্তি বাতিলের হুমকিও। যদিও শিক্ষা বোর্ড বলছে এমন স্বেচ্ছাচারিতার সুযোগ নেই। অভিযোগ পেলে নিবন্ধন বাতিলেরও হুঁশিয়ারি তাদের। বিস্তারিত সাদিয়া আফরিনের রিপোর্টে। করোনা বদলে দিয়েছে পাঠ প্রক্রিয়া, বাড়ি এখন ক্লাসরুম। নিজের পড়ার টেবিলে বসে এভাবেই পড়াশোনা স্ট্যান্ডার্ড 1-এর ছাত্র ইহানের। পড়া বুঝতে না পেরে শিক্ষককে বারবার ডাকার পরও সাড়া মেলে না। শিক্ষার্থী এবং অভিভাবকদের অভিযোগ, অনলাইনে পাঠদান অনেক সময় একমুখী হয়ে পড়ে। এখানে করলে মিস শুনতে পায় না, আমার ফ্রেন্ডরাও শুনতে পারে না। ডাকলেও হয়তো টিচার শুনতে পাচ্ছে না, অনেকগুলো বাচ্চা একসাথে কথা বলে ফেলছে, যার কারণে টিচারও ওভাবে আউটপুট দিতে পারছে না। দেশের 4 শতাধিক ইংলিশ মিডিয়াম স্কুলে করোনাকালে পাঠদান চলছে এভাবেই। তবে টিউশন ফি পুরোটা সময় মতো না মেটালে মিলছে না সে সুযোগও। এ অবস্থায় স্কুলগুলোকে সরকারি নজরদারির আওতায় আনার দাবি অভিভাবকদের। আমাদেরকে যেভাবে প্রেশার দিচ্ছে, সেটা ইমেলে, সেটা মোবাইলে, সেটা SMS-এ, যে আমাদেরকে এটা ডিউটাকে দিয়ে দিতে হবে, আদারওয়াইজ বাচ্চাকে অ্যাডমিশন দিবে না। ডিসকাউন্টের জন্য বলছি ওনাদেরকে স্কুলকে,
তখন আমাদের স্কুল থেকে নানাভাবে মানে থ্রেট করে। কোনো ধরনের কোনো মনিটরিং না থাকার কারণে ল্যাবরেটরি থেকে টাকা নিচ্ছে, এইভাবে বিভিন্ন ধরনের ফেস্টিভ্যালের মাধ্যমে টাকা নিচ্ছে। ডিউ টিউশন ফিগুলো দাও, টিউশন ফি না দিলে তোমাদের ছেলে মেয়েদেরকে অনলাইন ক্লাসে দেওয়া হবে না, এবং অনেকগুলো স্কুলে কিন্তু আপনার অনলাইন ক্লাসে অ্যাক্সেস দেওয়া হচ্ছে না। ফোন করে বলা হয়েছে যে আপনি যে আন্দোলন করছেন এর ফিডব্যাক পেয়ে যাবেন। আপনি কিভাবে পাবেন? আমি কিভাবে পাবো? উনি বলে যে আপনার ছেলে কিভাবে পাশ করে এটা আমরা দেখব। এদিকে বিষয়টি নজর এসেছে জানিয়ে শিক্ষা বোর্ডের হুঁশিয়ারি, নিয়ম অমান্য করলে নিবন্ধন বাতিল সহ নেওয়া হবে আইনি ব্যবস্থা। একটা সময় ছিল যখন তারা তাদের মতো করে চলতো, কিন্তু এখন আর তাদের মতো করে এটি চলা তাদের সম্ভব হবে না। যদি তারা আমাদের নিয়মগুলি মানতে না চায় তাহলে আমরা তার রেজিস্ট্রেশনটা বাতিল করে দেব। এই বিষয়ে কয়েকটি স্কুলের সাথে কথা বলার চেষ্টা করা হলেও তারা রাজি হননি। অনলাইন পাঠদান শিশুদের কতটা কাজে আসছে এই প্রশ্ন থেকেই যায়। তারপরও স্কুলগুলো থেকে প্রতি মাসেই পুরো টিউশন ফি পরিশোধের চাপ দেওয়া হচ্ছে নিয়মিতই। করোনা মহামারী বিবেচনায় স্কুলগুলোকে টিউশন ফি অর্ধেক করার এই মানবিক আবেদন অচিরেই বিবেচনা করবে বলে আশাবাদ অভিভাবকদের। সাদিয়া আফরিন, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রীয় কোনো নীতিমালা না থাকায় হরহামেশাই প্রতারণার শিকার হন অনেক ফ্রিল্যান্সার। অর্থ লেনদেনের মাধ্যমে পেপ্যাল না থাকায় ব্যাংকে দিনের পর দিন আটকে থাকে তাদের কষ্টার্জিত অর্থ। ডলার ও ইউরো বিনিময়ে বাংলাদেশ ব্যাংকের রেট মানে না বাণিজ্যিক ব্যাংকগুলো। যদিও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ বলছে ফ্রিল্যান্সারদের সঙ্গে আলোচনা করে গড়ে উঠছে প্রাতিষ্ঠানিক কাঠামো। রিপোর্ট শুভ খানের। বর্তমান বিশ্বে আউটসোর্সিংয়ের বাজার $1 ট্রিলিয়ন, যেখান থেকে বছরে $10 কোটি আয় করছেন দেশের 6.5 লাখ ফ্রিল্যান্সার। যদিও এই আয় কিংবা পেশা কোনোটিরই নেই রাষ্ট্রীয় স্বীকৃতি। এই অবস্থায় আউটসোর্সিংয়ে আরও শক্ত ভিত তৈরি করতে ফ্রিল্যান্সিংকে পেশা হিসেবে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। তারা যে আয়টা করছে ট্যাক্স ফ্রিও হোক, আই ডোন্ট মাইন্ড, আমি ট্যাক্স নাই নিলাম এখন, কিন্তু এটা যেন আমাদের হিসাবে ঢুকে দেশের আয়। খাত সংশ্লিষ্টরা বলছেন এ খাতের সবচেয়ে বড় সমস্যা অর্থ স্থানান্তর। দেশে পেপাল না থাকায় ইন্টারন্যাশনাল গেটওয়ের মাধ্যমে অর্থ আনতে পার ট্রানজ্যাকশনে খরচ হয় $20 পর্যন্ত। আলাদাভাবে দিতে হয় ব্যাংকের সার্ভিস চার্জ। ফ্রিল্যান্সারদের অভিযোগ, এরপরও ডলার কিংবা ইউরোর নির্ধারিত বিনিময় মূল্য দেয় না বাণিজ্যিক ব্যাংকগুলো। ভোগান্তি রয়েছে ইন্টারনেট সেবা নিয়ে। আবার কাজ বুঝে নিয়েও পাওনা পরিশোধ করে না অনেক বিদেশি ক্রেতা। সেই ইউরোর কারেন্ট রেট 100 টাকা, আমি যখন ব্যাংক থেকে পাচ্ছি ওই টাকাটা আমার দেখা 96 টাকা এসে গেল, অর্থাৎ 4 টাকা নাই। পেপ্যালের কথা অনেকদিন ধরে শুনেছি, বাট সেটাও যেহেতু বাস্তবায়ন হয় নাই, এই ধরনের কোনো সিস্টেমেটিক ওয়েতে যদি আনা যায়, সরকার আইসিটি পার্কগুলো করতেছে, অনেক জায়গায় করতেছে, ওখানে আস্তে আস্তে যদি তাদেরকে জায়গা দেওয়া যায়। এসব সমস্যা সমাধানের পথ রেখেই প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানালেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব। এদের যে কাজ করতে যে ইম্পেডিমেন্টস গুলো থাকে সেগুলো কিন্তু আইডেন্টিফাই করা হয়েছে। আমরা কিন্তু পর্যায়ক্রমে এগুলো দূর করতে যাচ্ছি। তাদের একটা আইডেন্টিটি, এটা কিন্তু আমরা এই কাজটা শুরু করেছি। বর্তমানে আউটসোর্সিং এ কর্মী সরবরাহে বিশ্বে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। রাজধানী কাঁচা বাজারে চড়া দামেই বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। বন্যার কারণে সরবরাহ ঘাটতি থাকায় দাম কমছে না বলে দাবি বিক্রেতাদের। বাজারে শীতের কিছু আগাম সবজি এলেও দাম আকাশ ছোঁয়া। ঝাঁঝ কমেনি কাঁচা মরিচেরও। বিস্তারিত হাজরা শিউলির রিপোর্টে। কিছুটা সুলভ মূল্যে সবজি কেনার আশায় শুক্রবার সকালে কারওয়ান বাজারে আসেন নিম্ন মধ্যবিত্ত ক্রেতারা। রাজধানীর অন্যতম বড় এই পাইকারি ও খুচরা বাজারে সব ধরনের সবজির সমারোহ থাকলেও দামে নেই স্বস্তি। দু একটি ছাড়া 60 টাকার নিচে মিলছে না কোনো সবজি। তাই পরিমাণে কম কিনে বাড়তি ব্যয় সমন্বয়ের চেষ্টা করছেন ক্রেতারা। কারণ বাজারে আসা করতে একটু কম পাওয়ার জন্য, বাড়তি একটু বেশি আর কি। বাজার যে বাড়ছে, বাড়ার পরে আর কমতে দিকে নাই, মানে যে বাড়া আছে ওই বাড়া পর্যন্ত আছে। বাড়তি জন্য একটু কম কিনা আর কি, অল্প অল্প করে কিনা। মরিচের এত দাম ছিল না কখনো, গরিবের জন্য সাধারণ মানুষের জন্য কোনো আকাশ ছোঁয়া দাম। দেশের উত্তরাঞ্চলে বন্যা ও অতিবর্ষণে সবজির ক্ষেত তলিয়ে যাওয়ায় পচে গেছে অনেক সবজি। এতে চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় দাম বাড়তি বলে দাবি বিক্রেতাদের। চারিদিকে বন্যা, তো এই জন্য শাকের দাম একটু বেশি, শাক সবজি সব কিছুর দামই বেশি। বাইরে থেকে মালটা কম আসার জন্য মালটার দামটা একটু বেশি। বৃষ্টিতে মাল অনেক নষ্ট হয়ে গেছে। 10-15 টাকা কেজি প্রতি প্রার্থী যে কোনো মালে। তবে এরই মধ্যে বাজারে এসেছে শীতের আগাম সবজি মূলা ও শিম, তবে দাম নাগালের বাইরে। শিম তো এখন নতুন আসছে, তো এই বিধে মানে হলো 180-200 টাকা কেজি বর্তমানে চলে আর কি। এখন আয় কম, মূল্য বৃদ্ধি বেশি, সমস্যা তো অবশ্যই। বাজার ভেদে সবজির দামে কিছুটা হেরফের হলেও বর্ষা মৌসুমে দাম কমার সম্ভাবনা নেই বলে জানায় বিক্রেতারা। হাজারা শিউলি, সময় সংবাদ, ঢাকা।
এদিকে লাগামহীনভাবে বাড়ছে পেঁয়াজ ও আদার দাম। চট্টগ্রামে খাতুনগঞ্জে আদা কেজিতে 10 থেকে 15 টাকা আর পেঁয়াজ বেড়েছে 4 থেকে 5 টাকা। ব্যবসায়ীরা বলছেন আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি ও ভারতে বন্যা হওয়ায় বাড়ছে পণ্যের দাম। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। আদা নিয়ে জল ঘোলাটে কম হয়নি। করোনায় চাহিদা বেড়ে কেজি দাঁড়িয়েছিল 350 টাকা পর্যন্ত। এরপর কমে 60 টাকায় বিক্রি হয়। তবে আবার লাগামহীনভাবে বেড়ে বিক্রি হচ্ছে 180 টাকায়। চায়নাতে আদার এমনিতে সংকট, আর ওখানে বুকিং রেট বাড়তি। ওইখানে এমনিতে 180 টাকা 90 টাকা এমনিতে বুকিং রেট। আদা মার্কেটে নাই, সে তুলনায় বাজার বেড়ে গেছে। কাঁচামাল থাকলে কমে যায়, না থাকলে বাজার বেড়ে যায়। এদিকে গত বছর ভারত রপ্তানি বন্ধের পর কেজি 300 টাকায় ঠেকেছিল পেঁয়াজের। এরপর লকডাউনে নেমে আসে 18 টাকার নিচে, কিন্তু আবারও এক সপ্তাহের ব্যবধানে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে কেজি 28 থেকে 30 টাকায়। পেঁয়াজ ওইদিকে ওই সাউথে একটু বন্যা হয়েছে, সেজন্য সাউথের ফসল একটু মাইট যাওয়াতে নাসিকের দাম বাইরে গেছে। নাসিকের দাম বাড়ার কারণে বাংলাদেশের দাম বাড়ছে। আমদানি কম, বড় দাম বাড়তেছে, বেশি যাইতেছে, সেজন্য পেঁয়াজের বাজার একটু বাড়তি। সামনে তেমন বাড়ার সম্ভাবনা নাই, কারণ 30 টাকার উপরে হলে তো ধরেন না বার্মাটার্মাগুলো চলে আসবে। ব্যবসায়ী নেতারা বলছেন আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার প্রভাব পড়েছে খাতুনগঞ্জেও। 2 মাস ধরে কন্টিনিউ এই আদাতে সবাই লোকসান গুনতে হয়েছে। তো এখন অবশ্য ওখানে চায়নার মধ্যে বাজার বেশি, ওখানে বুকিং রেট বেড়ে গেছে, তো কেউ ভয়ে আর ইম্পোর্টও করতে যাচ্ছে না, এখন মালও কমে আসছে। তবে কমতির দিকে রসুনের দাম প্রতি কেজি বিক্রি হচ্ছে 40 থেকে 42 টাকায়। শফিকুল। আবারও জমতে শুরু করেছে বিনোদন কেন্দ্রগুলো। এই মুহূর্তে চট্টগ্রামের পতেঙ্গায় আছেন রিপোর্টার কমল দে এবং সিলেটের তারাপুর চা বাগান এলাকায় আছেন রিপোর্টার ইকরামুল কবির। প্রথমে যাচ্ছি চট্টগ্রামে কমলের কাছে। কমল। ধন্যবাদ। পতেঙ্গা সমুদ্র সৈকতে এখন আর তিল ধারণের ঠাঁই নেই উপচে পড়া ভিড় দর্শনার্থীদের। মূলত গত কিলোমিটার এলাকা, অর্থাৎ জানেন যে কিলোমিটার এলাকা, অর্থাৎ জানেন যে পতেঙ্গা সমুদ্র সৈকত কিন্তু এখন 3টি ভাগে বিভক্ত, 3 ধাপে এটি রয়েছে এবং যার দৈর্ঘ্য বলা চলে যে প্রায় 7 কিলোমিটার বেশি। এবং প্রতিটি এলাকায় কিন্তু এখন লোকারণ্য অর্থাৎ সাধারণ বন্দরনগরী চট্টগ্রামের মানুষ কিন্তু এখন সব পতেঙ্গামুখী। আমি যদি একটু বলি, দুপুর 2টা থেকে কিন্তু পতেঙ্গামুখী গাড়ির যে বহর, সে কারণে কিন্তু কাঠগড় থেকে পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকা পর্যন্ত পুরোটা যানজট ছিল, কারণ প্রচুর পরিমাণ মানুষ এই মুখী ছিল। অনেকে পায়ে হেঁটে এখন পর্যন্ত আসছেন এবং আমরা দেখতে পাচ্ছি একদিকে নেভাল আর একদিকে হচ্ছে তালতলা, অর্থাৎ পুরোটা এলাকায় কিন্তু লোকারণ্য হাজার হাজার দর্শক, লাখ লাখ বলা যাবে। আপনারা জানেন চট্টগ্রামে এমনি বিনোদন কেন্দ্রের বড়ই অভাব, হাতে গোনা যে কটি প্রকাশ্য বড় বিনোদন কেন্দ্র তার মধ্যে অন্যতম হলে পতেঙ্গা। কিন্তু কর্ণফুলী বা বঙ্গোপসাগর ঘুরে আসছে। তো বলা চলে পতেঙ্গা সমুদ্র সৈকতের অবস্থা যেহেতু করোনা সংক্রমণ ঠেকাতে চট্টগ্রাম মেট্রোপলিটন গত 22 মার্চ থেকে কিন্তু এই কর্ণফুলী বা বঙ্গোপসাগর ঘুরে আসছে। তো বলা চলে পতেঙ্গা সমুদ্র সৈকতের অবস্থান যেহেতু করোনা 22 আগস্ট করে দেওয়ার পর দেখা যাচ্ছে কতটা উপচে পড়া হতে পারে। এখানে বিভিন্ন দোকানদারি ছিল, 22 আগস্ট এটা আবার খুলে দেওয়া হয়েছে। 22 আগস্ট খুলে দেওয়ার পর আজকে প্রথম শুক্রবার আসলে দেখা যাচ্ছে কতটা উপচে পড়া ভিড় হতে পারে। এখানে যারা বিভিন্ন দোকানদারি ছিল তারা একদিন পর্যন্ত যে ক্ষতির মুখে পড়েছিল, এটি হয়তো তারা আবার কাটিয়ে পুষিয়ে নিতে পারবে। এই লোকারণ্য যে পতেঙ্গা সমুদ্র সৈকতের মধ্যে বিশাল এলাকা, অর্থাৎ 7 থেকে 8 কিলোমিটার। আমি যদি বলি শুধু এই পয়েন্ট নয়, পতেঙ্গা সমুদ্র 7 থেকে 8 কিলোমিটার যে পয়েন্ট সেটি একা নয়, অন্যদিকে 15 নম্বর যে নেভাল রয়েছে, নেভালও কিন্তু একেবারে ভিড়। এবং নতুন যে সড়কটি হয়েছে বাইপাস রোড চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, সেখানেও কিন্তু দুপুরে যখন আমরা এই পতেঙ্গা মুক্তি ছিলাম তখন কিন্তু আমরা যানজটটি দেখি। তবে একটি কথা বলে, আইন শৃঙ্খলা বাহিনী থেকে চেষ্টা করা হচ্ছে নিয়ন্ত্রণ রাখার জন্য, বিশেষ করে করোনা সংক্রমণ ঠেকাতে সবার যেন সামাজিক দূরত্ব নিশ্চিত করা আসলে যাবে না, সবাই যেন মাস্ক ব্যবহার করে, সেটি আমরা দেখেছি পতেঙ্গা থানা পুলিশ এবং টুরিস্ট পুলিশের পক্ষ থেকে বারবার আহ্বান জানানো হচ্ছে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল পতেঙ্গা সমুদ্র সৈকত আজকে খুলে দেওয়ার পর যে উপচে পড়া ভিড় তার সর্বশেষ। এখন আমরা চলে যাব সিলেটের পর্যটনের খবর জানার জন্য সহকর্মী ইকরামের কাছে।
ধন্যবাদ কমল। সিলেট সিটি কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের এই জায়গাটিতে অত্যন্ত মনোরম একটি পরিবেশের সৃষ্টি করে দিয়েছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। নগরবাসীর বিকেলের একটি প্রশান্তির জন্য একেবারে চা বাগানের ঘেরা এই জায়গাটিকে তারাপুর চা বাগানের পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে যে জায়গাটি রয়েছে এই জায়গাটিতে হাঁটার জন্য একটা জায়গা করে দিয়েছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ৮ নম্বর ওয়ার্ডে। এটি হচ্ছে কি সিটি কর্পোরেশন এলাকার একেবারে শেষ সীমানা, তারপরেই সদর উপজেলা রয়েছে এবং এই পুরো এলাকাটা জুড়ে এখান থেকে প্রায় ২ কিলোমিটার এলাকা জুড়ে এই ধরনের একটি সড়কের ব্যবস্থা করে দিচ্ছে পাঠানটোলা পর্যন্ত, যাতে করে মানুষজন বিকালে এসে একটু চা বাগানের মধ্যেও এই জায়গাটিতে একটু প্রশান্তির মধ্যে ঘুরে ফিরে বেড়াতে পারে। এই করোনাকালীন মুহূর্তের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, তবে যে জিনিসটা সবচেয়ে লক্ষণীয় বা যে সবচেয়ে আতঙ্কের বিষয় সেটা হচ্ছে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মানুষের সমাগম হয়েছে, সবাই নগরবাসী। কিন্তু শুধুমাত্র আমি এবং আমরা যে সময় টিভির টিম ছাড়া আর কারো কিন্তু মাস্ক পরার কোনো লক্ষণই আমরা দেখতে পাচ্ছি না, বা স্বাস্থ্যবিধি মেনে চলার বা করোনাকালীন পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলার যে নিয়মকানুনগুলো আছে কেউ এই নিয়মকানুন না মেনে এখানে বিকেলের একটু প্রশান্তির জন্য এসছে। কিন্তু এই প্রশান্তি পরবর্তীতে যদি আবার কোনো ভয়ের কারণ হয়ে থাকে, ভয়ের কোনো আতঙ্কের কারণ হয়ে থাকে, সেটাই যারা এসছে তারাই ভালো করে বুঝবে। তবে বিকেলটা এই জায়গায় একটু সময় কাটানোর জন্য অত্যন্ত সুন্দর একটি জায়গা। বেশি দিন হয়নি এই জায়গাটি তৈরি করা হয়েছে এবং এই বছরই এই জায়গাটা তৈরি করা হয়েছে। ২-৩ মাস থেকেই এখানে লোকজন আসা শুরু হয়েছে এবং এখন পর্যন্ত এই যে হাঁটার জায়গাটি পুরো তৈরি করা হয়নি, এখনও কমপ্লিট হয়নি যেটা। তারপরেও এই জায়গায় আসার জন্য বা সিটি কর্পোরেশন যদি একেবারে কেন্দ্রস্থল থেকে এই জায়গাটিতে দূরত্ব হচ্ছে কি ৫ কিলোমিটার এবং এই ৫ কিলোমিটার এলাকার আসতে বেশি সময় লাগে না, অথবা এই আশেপাশে যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, গ্রাম রয়েছে বা পাড়া মহল্লা রয়েছে, সবাই এসে এখানে বিকেলটা একটু বেরিয়ে যায়, এখানে সামান্য সময় কাটিয়ে যায় চা বাগানের মধ্যখানে জায়গাটি। সব কিছু মিলে বলা যায় এই জায়গা যারা আসে তারা যদি স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য কোনো ধরনের এই নির্দেশনা থাকতো বা কেউ যদি তাদেরকে বলতো তাহলে মনে ভালো হতো, এমনটাই এখানে যারা আসেন তারা আশা করছেন। এবং আপনারা জানেন যে সিলেটের পর্যটন কেন্দ্রগুলো ৫.৫ মাস ধরে বন্ধ রয়েছে, তার মধ্যে এই জায়গাটি এখনও খোলা রয়েছে, তাতে করে মানুষের একটু প্রশান্তি বাড়বে বলে মনে করছেন নগরবাসী। মোটামুটি এই ছিল সিলেট নগরীর গোয়াবাড়ি এলাকা থেকে এলাকার মানুষজনের, পর্যটকদের বা বিভিন্ন দর্শনার্থীর আনাগোনার সর্বশেষ খবর। সিলেটের তারাপুর চা বাগান থেকে সহকর্মী ইকরামুল কবির এবং তারও আগে পতেঙ্গা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী কমল দে। কক্সবাজারে পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়ার পর ১২ দিন পার হলেও এখনও জমে ওঠেনি পর্যটন ব্যবসা। এজন্য রাস্তাঘাটের বেহাল অবস্থাকে দায়ী করছেন ব্যবসায়ীরা। তাই আগামী পর্যটন মৌসুম শুরু হওয়ার আগেই সব সড়ক সংস্কারের দাবি হোটেল ব্যবসায়ীদের। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বিশাল সাগর, উত্তাল ঢেউ, কার না ভালো লাগে। তাই দেশের দূর দূরান্ত থেকে সাগর ঢেউ দেখার জন্য ভ্রমণ পিপাসুরা ছুটে আসেন বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। করোনা পরিস্থিতিতে মানুষ দীর্ঘ সময় ঘরবন্দি ছিলেন, তাই ৫ মাস পর সৈকত খুলে দেয়ায় প্রথমে বিপুল সংখ্যক পর্যটক কক্সবাজারে ছুটে আসেন, কিন্তু এখন সে ছুটে আসাতে পড়েছে ভাটা। মেন্টালি যে ডিস্টার্বটা সেটা কাটিয়ে ওঠার জন্য আমরা কক্সবাজারে আসা। হাইটে আসা যাইতেছে কিন্তু রিক্সা দিয়ে আসতে পারতেছে না, খুব খারাপ অবস্থা। সৈকত সহ পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়ার পর ভালো ব্যবসা হওয়ার স্বপ্ন দেখেছিলেন হকার ও বার্মিজ দোকানিরা, কিন্তু ১২ দিন পরও ব্যবসা জমে না ওঠায় হতাশ ব্যবসায়ীরা। এখন তো আমাদের আগের মতো পর্যটন এখানে ৫ মাস লকডাউন ছিল, এরপর এখন পর্যটক কম। মিনিমাম ইনকাম ছিল আপনার ১,০০০-২,০০০ এরকমই ছিল, এরপরে এখন একদম নর্মালি ২০০, ২৫০, ২০০, ৩০০ এরকমই হয় আর কি। এই অবস্থায় চলতি পর্যটন মৌসুম শুরু হওয়ার আগেই দ্রুত রাস্তাঘাট সংস্কারের দাবি জানিয়েছেন হোটেল ব্যবসায়ীরা। রাস্তাঘাটের অবস্থা খুব বেহাল দশা, যার কারণে আসলে ট্যুরিস্টরা আসতে পারতেছে না। যাতে আমাদের রাস্তাঘাটগুলা অতি সত্বর আগামী সিজনের আগেই যাতে মেরামত করা হয়। জেলায় পর্যটকদের রাত্রি যাপনের জন্য রয়েছে ৪৫০ শতাধিক হোটেল, মোটেল, গেস্ট হাউস, রিসোর্ট ও ৫ শতাধিক রেস্তোরাঁ। সৈকতের বালিয়াড়িতে সহস্রাধিক বার্মিজ দোকান আর রয়েছেন কয়েক হাজার হকার। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এদিকে টানা ৫ মাস বন্ধ থাকার পর ৬ শর্তে খুলে দেওয়া হয়েছে খাগড়াছড়ির সব পর্যটন কেন্দ্র, কিন্তু স্বাস্থ্যবিধি মানছেন না অনেক পর্যটক। এমনকি পর্যটন কেন্দ্রগুলোতেও নেই স্বাস্থ্য সুরক্ষার কোনো ব্যবস্থা। জেলা প্রতিনিধি জিতেন বড়ুয়ার পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট।
পর্যটন কেন্দ্র খোলার খবরে দূর দূরান্ত থেকে খাগড়াছড়ি আসছেন ভ্রমণ পিপাসুরা। দীর্ঘ ৫ মাস পর খুলেছে পর্যটন কেন্দ্রগুলো, তাই উচ্ছ্বাসটা যেন একটু বেশি পর্যটকদের। আমরা খাগড়াছড়ি বেড়াতে আসছি গড়বন্দির জীবন থেকে একটু উদ্ধার পাওয়ার জন্য। অনেকদিন পরে ঘরে থাকতে থাকতে আমরা একটা অসহায় অথবা খারাপ লাগতেছিল, যার কারণে আমরা পর্যটন এলাকায় ঘুরতে আসছি। এদিকে পর্যটকদের আগমনে বুকিং বেড়েছে হোটেল মোটেলগুলোতে। ভালো আয় হচ্ছে স্থানীয় চাঁদের গাড়ির চালকদেরও। যথেষ্ট আমাদের বুকিং হচ্ছে এবং আমাদের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পর্যটকরা আসা শুরু করছে। তবে করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরা, হাত জীবাণুমুক্ত করা সহ যে 6টি শর্ত দেওয়া হয়েছে তা মানছেন না অনেকেই। এমনকি প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়নি কার্যকর ব্যবস্থা। জানি কিন্তু একটু রাখা আছে মাস্ক মানতেছি, মাস্ক আমাদের সবারই আছে। স্বাস্থ্যবিধি মানার বিষয়ে প্রচারণা না থাকায় এই সমস্যার সৃষ্টি হয়েছে উল্লেখ করে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আশ্বাস ট্যুরিস্ট পুলিশের। স্বাস্থ্যবিধি যাতে পর্যটকরা বা দর্শনার্থীরা যাতে মেনে চলে, সেটা প্রচারণা চালানোর দায়িত্ব হলো আসলে স্বাস্থ্য বিভাগের। প্রথম দিন হয়তো একটু ব্যতিক্রম হচ্ছে। গত 18 মার্চ থেকে খাগড়াছড়ির আলুটিলা সুড়ঙ্গ, মায়াবিনী লেক সহ বিভিন্ন পর্যটন এলাকায় পর্যটক প্রবেশ বন্ধ ছিল। প্রায় 5 মাস পর শুক্রবার তা খুলে দেওয়া হলো। এদিকে সাতক্ষীরায় ভাঙা বাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে প্লাবিত গ্রামের পর গ্রাম। বন্যা কবলিত এলাকার চারদিক এখন শুধু পানি আর পানি। কিন্তু বিশুদ্ধ পানির অভাবে রান্নাবান্না সহ অন্যান্য কাজে চরম দুর্ভোগে বানভাসীরা। জনস্বাস্থ্য অধিদপ্তর বলছে, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। সাতক্ষীরার আশাশুনি ও শ্যামনগর উপজেলার চারদিকে বানের জলে থই থই। টিউবওয়েল ও পুকুরসহ বিশুদ্ধ পানির সব উৎস পানির নিচে। দীর্ঘ লাইন পেরিয়ে সুপেয় পানি সংগ্রহ করতে হচ্ছে দূর দূরান্ত থেকে ছুটে আসা বানভাসীদের। টিউবওয়েলের নোনা পানি উঠে গেছে, এজন্য আমাদের খুব দুর্দিন, পানির খুব কষ্ট। খাওয়ার পানির কোনো লাইন নেই, 3 কিলোমিটার দূর থেকে আমরা এই পানি নিতে আইছি। ঘূর্ণিঝড় আম্পানের আঘাতের ঘা না শুকাতেই 20 আগস্ট থেকে নদীর পানি স্বাভাবিকের চেয়ে 4 থেকে 5 ফুট বৃদ্ধি পায়। এতে জেলার উপকূলীয় অঞ্চলের বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকে পড়ে লোকালয়ে। ভেসে যায় শত শত মাছের ঘের, তলিয়ে যায় ফসলের ক্ষেত। পানিবন্দী অবস্থায় মানবেতর দিন কাটছে হাজার হাজার পরিবারের। ভিজে অবস্থায় এসে পানি নিতে আসি, আর আমার বাড়ি কোনো রান্না বান্নার জায়গা নেই, কোনো জায়গায় থাকারই জায়গা নেই। কোনো কিছু চাই না আমরা, আমাদের বার্তা খালি চাই যেন আপনাদের অনুরোধ করি আমাদের যেন বার্তার ব্যবস্থা করে। নেই কোনো চলাচলের ব্যবস্থা, নেই কোনো স্যানিটেশনের ব্যবস্থা। এ অবস্থায় বিশুদ্ধকরণ ট্যাবলেট ও ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে খাবার পানির সংকট সমাধানের চেষ্টা চলছে বলে জানায় জনস্বাস্থ্য অধিদপ্তর। পর্যাপ্ত ওয়াটার পিউরিফিকেশন ট্যাবলেট মজুদ আছে। বাঁধটাকে পার্মানেন্ট করা ছাড়া মানুষের কোনো এই সাময়িক সমাধান দিয়ে মানুষের তেমন উপকারে আসবে না। 2 উপজেলার অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হওয়ায় দুর্ভোগে লক্ষাধিক মানুষ। সময় সংবাদ, সাতক্ষীরা। গেল প্রায় 1.5 মাসে প্রত্যাশার চেয়েও বেশি উন্নতি হয়েছে ক্রিকেটারদের ফিটনেসে, যা মুগ্ধ করেছে বিসিবির ট্রেনার তুষার কান্তি হাওলাদারকে। জানান, এভাবে চলতে থাকলে সপ্তাহখানেকের মধ্যেই ম্যাচ ফিটনেস ফিরে পাবেন ক্রিকেটাররা। পাশাপাশি এই দৃশ্যের সময়কালের ব্যবধান পাক্কা 40 দিন। 19 জুলাই থেকে 27 আগস্ট। ঐচ্ছিক থেকে দ্বৈত উন্নতিতে স্পষ্ট টাইগার ক্রিকেটারদের নিজেদের ফিরে পাওয়ার প্রস্তুতি। পরিশ্রমী মুশফিক থেকে তামিম, মুস্তাফিজ, শফিউল, আলামিন, বিজয় কিংবা মাহমুদুল্লাহ। লকডাউনের দুনিয়ায় ফিটনেস ফিরে পেতে ঘাম ঝরাতে হয়নি কাকে, তবে উন্নতিও হয়েছে প্রত্যাশার চাইতেও বেশি। অবশেষে ফিটনেসে বিসিবি ট্রেইনারের কাছ থেকে লেটার মার্কসই পাচ্ছেন ক্রিকেটাররা। ওরা যখন প্রথমে শুরু করছে তখন ওরা একটু সমস্যার ভিতরে ছিল, কারণ ওরা ঘরের ভিতরে ছিল প্রায় 3-4 মাস। তো এরপরে যখন ওরা বের হয়ে আসে তখন ওদেরকে সবাইকেই আর কি খাপ খাইয়ে নিতে একটু সমস্যা হয়েছে। বাট এর পরের স্টেজে যখন ওরা ঈদের পরে ফিরলো, এখন দেখা যাচ্ছে সবার গ্রাফটাই অনেক বেশি রকমের আপ,
এবং আমার মনে হচ্ছে যে এরা সবাই এখন অনেক ভালো অবস্থানে আছে। শুরুতে রানিং, স্ট্রেচিং, জিম, সবশেষ ব্যাটিং, বোলিং আর ফিল্ডিং। ঢাকা কিংবা ঢাকার বাইরে সবখানে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন ক্রিকেটাররা। এমন প্রতিযোগিতাকে ইতিবাচক বলছেন তুষার। বলছেন এভাবে চলতে থাকলে সপ্তাহখানেকের মধ্যেই ম্যাচ খেলার জন্য পুরোপুরি ফিট হয়ে উঠবেন টাইগাররা। আমাদের প্লেয়াররা ওরা অল আউট প্র্যাকটিস করতেছে এবং এদের সবচেয়ে বড় যে ব্যাপারটা, আগে যেমন একটা ব্যাপার ছিল যে অনেক প্লেয়ারকে তাদের পুশ করে তাদের কী করতে হয়, বাট এখন দেখা যাচ্ছে যে প্লেয়াররা অনেক বেশি মোটিভেটেড। আমি জানি না, আমার মনে হচ্ছে যে এটা সাইকোলজিক্যালের একটা ব্যাপার। লঙ্কা সফরকে সামনে রেখে এরই মধ্যে বাংলাদেশে পৌঁছেছেন বিসিবির হেড অব ফিজিক্যাল পারফরমেন্স নিকলি ও ফিজিও জুলিয়ান ক্যালিফাতো। কোয়ারেন্টাইন শেষে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন তারা। তবে এবার ক্রিকেটারদের সঙ্গে আলাদাভাবেও কাজ করবেন দুই দেশি ট্রেইনার তুষার ও ইফতি। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। মহামারীর করোনায় দেশ জুড়ে যখন মৃত্যুর মিছিল ও সংক্রমণের সংখ্যা বেড়েই চলেছে, তখন মৌলভীবাজারের খাসিয়াপুঞ্জিতে এখন পর্যন্ত করোনার কোনো সংক্রমণই দেখা যায়নি। স্বাস্থ্যবিধি পালন ও তাদের নিজ কৌশল ব্যবস্থাপনায় ক্ষুদ্র এই নৃগোষ্ঠী এখনও করোনামুক্ত। শাহ ওলিদুর রহমানের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। দেশে করোনা রোগী শনাক্তের আগে থেকেই মৌলভীবাজারের খাসিয়া পানপুঞ্জিগুলোতে লকডাউন ব্যবস্থা চালু করেন পুঞ্জি প্রধান। তখন বাইরের লোকজনদের পুঞ্জিতে অনুপ্রবেশ সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়া হয়। একইভাবে পুঞ্জির লোকজনকেও বাইরে বেরোতে নিষেধ করা হয়। সেই সাথে খাসিয়াপল্লীর প্রত্যেক প্রবেশ পথে হাত ধোয়ার ব্যবস্থা চালু করা হয়। এমনকি ব্যাপারীদের কাছে বিক্রির জন্য উৎপাদিত পান নির্দিষ্ট একটি স্থানে রাখার উদ্যোগ নেয় তারা। তাছাড়া মাসের প্রয়োজনীয় খাদ্য হাটবাজার থেকে একসাথে কিনে জীবাণুমুক্ত করে তোলা হয় ঘরে। এছাড়া স্বাস্থ্যবিধি অনুসারে নির্ধারিত দূরত্ব বজায় মাস্ক পরা বাধ্যতামূলক করে নেওয়া হয় প্রয়োজনীয় পদক্ষেপ। এতে মৌলভীবাজারের খাসিয়াদের মধ্যে এখনো সংক্রমণ নেই করোনার। যিনি মন্ত্রী প্রধান আছেন তার নির্দেশে লকডাউনে আছি সেই 6 মাস ধরে। আমরা বাজার মন্ত্রী, আমরা বাজার কি গেটে আনে, আর গেট থেকে আমরা যা যা দরকার হয় এগুলো নিয়ে বাড়িতে নিয়ে যায়। আমরা চেষ্টা করছি সবসময় যাতে নিজের থেকে নিজের শারীরিক দূরত্বটা যেন বজায় থাকে। করোনা মোকাবেলায় কঠোর উদ্যোগ নেয়ার কথা জানালেন বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের নেতা। আর উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা খাসিয়াদের স্বাস্থ্য সচেতনতার প্রশংসা করে অন্যদেরও এভাবে নিয়ম মেনে চলার পরামর্শ দেন। এখন অবস্থায় আমরা লকডাউন আছি, সেক্ষেত্রে আমাদের অনেক সমস্যা আছে, যে সমস্যা থাকলেও আমরা এই পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য যথাসম্ভব আমরা চেষ্টা করেছি আমাদের এই লকডাউন পরিস্থিতিটাকে বজায় রাখার জন্য। শুরু থেকেই তারা এই স্বাস্থ্যবিধি যেটি আছে হু এবং আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব মেনটেন করার যে বিষয়টি আছে এটা তারা খুব চমৎকারভাবে ফলো করেছে। জেলার 65টি পুঞ্জিতে 30,000 খাসিয়া বসবাস করে। সময় সংবাদ, মৌলভীবাজার। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।